নমস্কার, আমি আরেকটি গল্প নিয়ে হাজির হয়েছি। এবার আমার লেখা গল্প না, এটি আশাপূর্ণা দেবীর ছোট গল্পের সংকলন থেকে। এই বই সংকলনটি আমার ভীষণ প্রিয়। বহু বছর আগে আমি বইমেলা থেকে কিনেছিলাম। বইটির অবস্থা একদম মানে বিবর্ণপ্রায়। হয় আমাকে সেলাই করে এটাকে বাঁধাই করতে হবে, নইলে নতুন একটা কিনতে হবে। তো আজকে আমি পড়ে শোনাচ্ছি এখান থেকে একটি গল্প, দশচক্রে। সতীশ ছোকরা মাসকতক আমার বাড়ি চাকরের কাজ করিয়াছিল। জবাব দিতে হইল, বাধ্য হইয়া দিলাম। সত্য বলিতে গেলে ভৃত্য হিসেবে লোকটা বাস্তবিকই প্রশংসনীয় ছিল। যেমন চটপটে তেমনি হুঁশিয়ার। জাতীয় প্রথামত তিনখানা কাজের পাঁচখানা ফেলিয়া রাখিয়া যখন তখন উধাও হইয়া যাওয়া এবং 2 ঘণ্টা পরে আসিয়া বিকশিত দন্তে জবাব দেওয়া, কোনোখানে তো যাইনি বাবু, এখানেই ছিলাম, এ অভ্যাস একেবারেই ছিল না। আজ্ঞে যাই শব্দে দিনভর এক পায়ে খাড়া। প্রয়োজনের সময় চাকর বাকরকে ডাকিয়া পাওয়া অনেক ভাগ্যের কথা। গিন্নি তো তার টিকিয়া যাওয়ার কামনায় পীরের দরগার সিন্নি মানিতেই মনস্থ করিয়াছিলেন, কিন্তু মত বদলাইতে হইল। বেটা দিন কতক কাজে লাগার পর হইতেই সংসারের এটা সেটা জিনিস অন্তর্ধান হইতে শুরু করিতেছিল। প্রথম প্রথম গ্রাহ্য করি নাই। বাজারের খুচরো পয়সা বাবদ যেটা খোয়া যায় সেটা কতকটা গা সহা ব্যাপার, কারণ এটা উহাদের ন্যায্য দেবীর মধ্যেই পড়ে। এরকম কিছু কম বেশি এই যা। পুরনো শিশি বোতল, খবরের কাগজের বোঝা, মলার ছেঁড়া, মাসিক পত্রের গাদা বিক্রি করিয়া গরিবের 2 পয়সা হয় হোক, বাদশা দিয়া কতই বড়লোক হইব, তেমনি তো বাড়ির জঞ্জালও হালকা হয়। তাই বলিয়া যখন তখন মণিভোগের ওজন হ্রাস হইতে দেখিলে গায়ে লাগে বই কি। ইহার উপর যদি তাকের উপর হইতে ফাউন্টেন পেন, ড্রয়ারের ভেতর হইতে রিস্ট ওয়াচ, মায় বালিশের তলা হইতে চশমাখানা পর্যন্ত নিরুদ্দেশ হইতে শুরু করে, কদিন বরদাস্ত করা যায়? অবশেষে যেদিন রবির নতুন ক্লাসের বইগুলি একই পথ অবলম্বন করিল, সেই দিনই একটা সামান্য ছুতোয় বকাবকি করিয়া সতীশকে তাড়াইলাম। স্পষ্ট করিয়া একটা মানুষকে মুখের ওপর চোর বলিবার সৎসাহস সকলের থাকে না। তাড়াইয়া দেবার পর আবার একটা ভালো চাকর জোগাড় করিতে বিলক্ষণ বেগ পাইতে হইয়াছে, এবং এখনো গৃহকর্ত্রী সখ্য ঝঙ্কারে ব্যক্ত করেন, সে হতচ্ছাড়ার মতো কাজ আর কারুর করতে হয় না। মুখ পোড়া দুজনের জন্য এসে হাট জ্বালিয়ে গেল। মাঝে মাঝে এই ইচ্ছাও প্রকাশ করেন যে কমলার বিবাহে তাহাকে খুঁজিয়া আনিয়া কাজে লাগাইতে হইবে। অমন একটি চাকর থাকলে তবে তো নিশ্চিন্দি, আপনারা সাবধান হলে চোরের কি সাধ্যি ইত্যাদি। কিন্তু হাট জ্বালানি মুখ পোড়াকে পথে ঘাটে কোনোখানেই দেখি না। কমলার বিবাহে খুঁজিয়া আনিতে হইলে কোথায় যে খুঁজিব সে শুধু তিনিই বলিতে পারেন, যাহার ভরসায় উক্ত শুভ দিনের জন্য মনে মনে দিন গুনিতেছি। মেয়ে বড় হইলে কি ব্যাপার সে কথা বুঝাইবার চেষ্টা অনাবশ্যক। না বোঝে কে? যে না জানিয়েছে একদিন জানিবে। কিন্তু সে কথা নয়। একদিন হঠাৎ অপ্রত্যাশিত দেখা ঘটিয়া গেল চেতলার ওদিকে, বিধাতার সঙ্গে নয়, সতীশের সঙ্গে। কন্যাদায়গ্রস্ত পিতার গতিবিধি সর্বত্র পাত্রপক্ষের ঠিকানা সংগ্রহ করিয়াছি, কিন্তু এমনি পাণ্ডব বর্জিত স্থান এটা যে বাসট্রামের রাস্তা হইতে মাইল খানেক না হাঁটিয়া উপায় নেই। জোর পায়ে চলিতে চলিতে হঠাৎ থমকিয়া দেখি মোড়ের মাথায় বসিয়া সতীশ। অবাক হইয়া গেলাম। পথ চলিতে চলিতে পরিচিত ব্যক্তির সাথে দেখা হওয়ার মধ্যে অবাক হইবার কিছু নাই, তবু ছিলও কিছু। হতভাগা এমন ভোল বদলাইয়াছে যে কে বলিবে সেই সতীশ। পরনে একখানা লাল টকটকে ছালটির ধুতি, গলায় রুদ্রাক্ষের মালা, ডান হাতে একটি তামার তাগা, বাম হাতে প্রকাণ্ড এক কবচ। চুলগুলোকে শুদ্ধ দিব্য কায়দায় জটা বানাইয়া তুলিয়াছে। সামনে একখানি জলচকির উপর সিন্দুর চন্দনলিপ্ত কি একখানি পট ও ঘটি, বোধ করি গঙ্গা জল, একখানি হলুদ তুলোটে কাগজে লাল কালি মাখানো একখানি হাতের ছাপ। সতীশ গণৎকার করকৃষ্টি বিচার করিতে বসিয়াছে। সবিস্ময়ে বলিয়া উঠিলাম, সতীশ না? ব্যাপার কি রে, গণৎকার হলি কবে থেকে? বেচারা দস্তুর মতো ঘাবড়াইয়া গেল। এদিক ওদিক চাহিয়া সকরুণ মিনতি স্বরে বলে, দোহাই বাবু, গরিবের অন্ন মারবেন না, দয়া করে প্রকাশ করে দেবেন না। এখন আর অধম আপনাদের সতীশ নয়, কামিক্ষের অবধূত আনন্দস্বামী। 12 বছর পত্রে সিদ্ধাই হয়ে দেশে ফিরেছি।
হাসি চাপিয়া রাখা দুঃসাধ্য হইল। যাক, সতীশের পদমর্যাদা বাড়িয়াছে সন্দেহ নেই। চোর হইতে জুয়ো চোরে প্রমোশন, তবে প্রকাশ করিয়া দিব না, প্রতিশ্রুতি দিলাম। কলিকাতা শহরের অসংখ্য জুয়া চোরের ওপর আরেকটা বাড়িলেই বা কার কি আসিয়া যাইতেছে। সহাস্যে কহিলাম, বেশ, যা হোক ফন্দি খেলেছিস ভালো, তা এর মধ্যে জটা গজালি কি করে রে? সতীশ সবিনয়ে জালে, ও কিছু নয়, সামান্য একটু কৌশলের অপেক্ষা। মাস ৩-৪ চুল ছাঁটা বন্ধ রাখিয়া জিগলের আঠা লাগাইলেই জটা বাঁধিয়া ওঠে। এবং বিনয়ের অবতার হইয়া অবশেষে জানাইল, আমার বাড়ির কাজ যাওয়া অবধি আর কোথাও চাকরি করিবার প্রবৃত্তি তাহার হয় নাই। গিন্নিমার স্নেহ যত্ন মনে করিলে এখনও ইত্যাদি। ভাবিয়া চিন্তিয়া জীবিকা অর্জনের এই সহজ উপায় আবিষ্কার করা পর্যন্ত তার দুঃখের দিন অবসান হইবার আশা হইতেছে। অতএব বাবু যেন, এবং পুনর্পুন সনির্বন্ধ অনুরোধ জানাইয়া উপসংহারে পেটের পরিবর্তে ললাটে করাঘাত করিয়া সক্ষোভ মন্তব্য করে, কি করব বাবু, পোড়া পেটের দায় মাঝে মাঝে সত্যি ইচ্ছে হয় চিমটে কম্বল নিয়ে বেরিয়ে পড়ি। ইহার পর কিছুকাল আর অবধূত আনন্দের সহিত সাক্ষাৎ হয় নাই। চেতলার সম্বন্ধটা ভাঙিয়া গিয়াছে। আজকাল বরানগরে হাঁটাহাঁটি করিতেছি, সতীশের কথা মনে করিয়া রাখিবার কথা নয়। আবার একদিন অপ্রত্যাশিত অবাক বনিলাম। রাইটার্স বিল্ডিংয়ের সামনে ফুটপাথের ধারে আমাদের অবধূতা নন্দ। বেশভূষা অবিকল তাই, আসবাবপত্রের ঘটা কিছু বাড়িয়াছে। আমাকে দেখেই হাত নাড়িয়া ডাকিল। ভাবিলাম আবার বুঝি এক পালা কাতর নিবেদন শুনিতে হয়। ধরিবাজ বেলটা উল্টা চাল চালিল, গম্ভীরভাবে কহিল, বাবু, মনটা আপনার ভালো যাচ্ছে না দেখছি, বড় দুশ্চিন্তায় রয়েছেন। পেটেন্ট গণৎকারী ভাষা। কিন্তু মুরব্বিয়ানা চালটি দেখো একবার, সেই যে বলে না, ভূতের কাছে মামদোবাজি, এই প্রায় তাই। আমার কাছে আসিয়াছে ইয়ার্কি মারিতে। অন্য সময় হইতে হাসিতাম, কিন্তু আজ মনটা যথার্থই ভালো ছিল না। বামুন ঠাকুরের বাসায় কাহার নাকি মায়ের অনুগ্রহ হইয়াছে। বিপদের আশঙ্কায় তাহাকে দিন কতক ছুটি দিয়াছিলাম। কাল বৈকালে হঠাৎ ঝিটা কাঁদিয়া কাটিয়া বাড়ি গেল। তার মেয়েটির উপরও নাকি মায়ের করুণা ভর করিয়াছেন। এই রকম আবহাওয়ায় মাঝখানে হঠাৎ ছোট ছেলেটি রাতারাতি এক গা হাম লইয়া জ্বর বাঁধাইয়া বসিয়াছে। সারাদিন কাজের ফাঁকে ফাঁকে অস্বস্তির আর শেষ ছিল না। আশঙ্কা তো আছেই, তাছাড়াও চোখের সামনে কত ছবিই যে ফুটিয়া উঠিতেছে তার ইয়ত্তা নেই। পিঠোপিঠি 3টি ভাই, রোগ কি কাহাকে রেয়াত করিয়া চলিবে? সেই ডাক্তার, ওষুধ, হন্ত দন্ত, ছোটাছুটি, রাত জাগা, অফিস কামাই, ডালিম বেদানা, গ্লুকোজ, হরলিক্স, শূন্য পকেট, ক্লিষ্ট গৃহিণী, ভাবিলেই হৃৎকম্প ঠান্ডা মারিয়া আসে। কতদিন চলিবে কে জানে। হয়তো আজই বাড়ি ফিরিয়া দেখিব ছেলের গাত্রোত্থানের সঙ্গে সঙ্গে ছেলের মার হৃদয়োত্তাপের মাত্রা চতুর্গুণ বাড়িয়া বসিয়া আছে। তাহার মতে অফিসে আমরা যে এত নিষ্ঠা সহকারে নিত্য হাজিরা দেই, সে কেবল সংসারের ঝঞ্ঝাট এড়াইতে। বউ ছেলের রোগ এলে ছুটি দেয় না, এ আবার কোনো কথা নাকি? আর ছুটি যদি নাই মেলে, কামাই করলে তো ফাঁসি দেবে না, তা নয়, বাড়ি থাকলেই তো সমস্ত দিনের ঝক্কি পোয়াতে হবে। তার চেয়ে বেরিয়ে গেলাম নিশ্চিন্তি, মর বুকে তোরা। বুঝি সব, বুঝিতে আমরাও অনেক কিছু পারি, কিন্তু এমন সুচারু ভঙ্গিমায় বলিতে পারি না। স্বভাব বিরোধী বিধাতা পুরুষ জাতিকে যে অকিঞ্চিত রচনাটুকু অধিকারী করিয়া পৃথিবীতে পাঠাইয়াছেন, তাহা এমনি ভোতা যে তাহার ভরসায় সম্মুখ সমরে অগ্রসর হইবার চেষ্টা পাগলামি ছাড়া কিছুই নয়। তাই কথা সৃষ্টির ভয়ে সারাদিন চোখে কান বুজিয়া কাজ সারা করিয়া কোটরাভিমুখে দৌড়াইতেছিলাম। এমন অমূল্য সময়টুকু বুজরুকটার সঙ্গে বাজে বকিয়া বৃথা অপচয় করিবার পথ শখ হইল না। মন ভালো না থাকার কারণ দশাইয়া সোজাসুজি সরিয়া পড়িতেছিলাম। হতভাগা যেন নাছোড়বান্দা। অধিকতর মুরব্বিয়ানা চালে চলিল। বাবু, যাবেন না? একটা কথা শুনুন। কি বলবে বল চটপট। একবার ঢোক গেলিয়া দুইবার ঊর্ধ্ব নেত্রে চাহিয়া গলার সুর কিছু খাটো করিয়া পাজিটা বলিল, একজন আপনাকে আশ্রয় করেছেন বাবু। রাগের বদলে হাসি আসিল। প্রশ্ন করিলাম, বটে নাকি? কিরকম মনে হচ্ছে বলতো, কন্দকাটা না ব্রহ্মদত্তী? অবধূতা দন্ত তাড়াতাড়ি 2 হাত কপালে ঠেকাইয়া 2 কান মলিয়া 2টার অভাবে একটা জিভ ঠেকাইয়া ম্লান হাস্যে বলিল, গরিবের কথা হেসে উড়িয়ে দিতে চান দিন? আপনারা বড়লোক, ইংরেজি নবীর সব কথার উপহাস্যি করা সাজে।
তবে আমার কথা বলার কথা বললাম, এ পথে নিয়মই হচ্ছে কারোর বিপদ টের পেলে সাবধান করে দেওয়া। মাথার ওপর উয়াদের ছায়া পড়ে কি না, গ্রহরাজের কালো ছায়া বড় সর্বনাশী জিনিস। মায়ের এই চরণজোবাটুকু নিয়ে যান, খোকার মাথার শিওরে লিখে দেবেন, কারুর ছোঁবার সাধ্যই হবে না। রাগে পিত্ত শুদ্ধ জ্বলিয়া গেল। ভূতের কাছে মামদোবাজি আর কাহাকে বলে। ইচ্ছা হইল দেই বেটা ভণ্ড তপস্বীর জটার মূর্তি ধরিয়া দুই গালে ঠাস ঠাস করিয়া দুই চর কষাইয়া। অবধূতের আনন্দের আনন্দ ফর্সা হোক, কামাক্ষার সিদ্ধায় গিরি ঘুচুক, কিন্তু আশপাশে বিস্তর লোক, পথের মাঝে কেলেঙ্কারি করিয়া লাভ নাই, তাই কটমট করিয়া তাকাইয়া চলিয়া আসিলাম। খানিকটা আগাইয়া আসিয়া অবাক হইয়া দেখি হাতের ভিতর সেই চরণজোবা। আশ্চর্য বটে, বলিবার সঙ্গে হাতের মুঠে গুজিয়া দিয়েছে, লক্ষ্য করি নাই। সমস্ত রাগটা সেই জড়বস্তুটার উপর পড়িল এবং যতদূর পারি ছুঁড়িয়া ফেলিয়া দিয়া বাসে উঠিলাম। বাসে ফিরিয়া সারাদিনের ফাঁকিবাজির খেসারত মিটাইতেই তো রাত্রি 10টা বাজিল। আহারে বসিয়া সতীশের গল্প করিলাম। গল্প চেতলা হইতে ফিরিয়া সেদিনও করিয়াছিলাম। গৃহিণী শুনিয়া হাসিয়া বলিয়াছিলেন, তা বেশ ভালোই হয়েছে। লোহার সিন্দুকের চাবি টাবি কে কোথায় রেখেছে কষ্ট করে খুঁজে বের করতে হবে নে, খড়ি পেতেই জানতে পারবে। আজ কিন্তু আর হাসিলেন না, নিবিষ্ট চিত্তে সমস্ত শুনিয়া গম্ভীর বাক্যে বললেন, কি জানি কেমন সব সাহস তোমাদের, মায়ের নির্মাল্যটা টান মেরে রাস্তায় ফেলে দিলে। ওসব পাড়াগাঁয়ে লোক অনেক কিছু জানে শুনে ভালো মন্দ সবই করতে পারে। এই তো ছাড়িয়ে দিয়ে পর্যন্ত নাস্তানাবুদ হচ্ছি, একটা দিনের জন্য শান্তি নেই। কিসে থেকে কি হয় ভগবান জানে। সৎ তাচ্ছিল্য বললাম, হ্যাঁ সে তো বছর খানেক আগে ছেড়েছে। গৃহিণী তখন নতনিত্রে আঙ্গুলের অগ্রভাগে কি হিসাব করিতেছিলেন, মুখ না তুলিয়া করিলেন, 1 বছর নয়, এই 8 মাস কদিন, হিসেব করে দেখো, এই কমাস একদিনের জন্য স্বস্তি পেয়েছ? একটা না একটা লেগেই আছে। হিসাব করিয়া দেখিলে শুধু কি 1 মাস, ছাত্র জীবন শেষ হইবার পর একদিনের জন্য কি যথার্থ স্বস্তি পাইয়াছি? একটা না একটা তো লাগিয়েই আছে, কিন্তু মুখ ফুটিয়া সে কথা বলিবার সাহস কয়জনেরই থাকে। তাই ফিকা হাসিয়া কহিলাম, কেন, বেশ তো ছিলাম, সম্প্রতি অসুখ বিসুখের জন্যেই না। তুমি আর বেশ থাকবে না কেন, ভুগতে তো হয় না। গোড়ার দিকে চাকর চাকর করে কি জ্বালা ভাবো দেখিন, যেন ইতিপূর্বে ওরূপ ঘটনা ঘটে নাই, যেন ভালো ভালো সব ফরমেসি চাকর কুমোরটুলি হইতে কিনিয়া আনা হইয়াছে। তারপর রবেটা সাইকেল থেকে পড়ে কত দিন কি কষ্ট নাই না পেলে বলো। গুণধর রবিচন্দ্র পূর্বে সাইকেল বাবদ আরো 3 বার ঠ্যাং ভাঙিয়াছেন। তারপর দেখো কমলির অমন সম্বন্ধটা ভেঙে গেল। কমলার বিবাহের সম্বন্ধ গড়িতে চেষ্টা করিয়াছি 1936 সাল হইতে, আজ অবধি একটাও জোড়া লাগাইতে পারি নাই, যথানিয়মে ভাঙিয়াই আসিতেছে। দেখেছ, পরপর ফুলটুসিটা শুধু শুধু হঠাৎ মরে গেল। ফুলটুসি সাদা খরগোশ, শুধু শুধুও মরে নাই, বেড়ালের কামড় খাইয়া ঘায়ে ভুগিয়া ভুগিয়া মরিয়াছে। এখন দেখো এই রোগের কাণ্ড। এক দীর্ঘ ফিরিস্তি একটি দীর্ঘতম নিঃশ্বাসে শেষ করিয়া চাহিয়া রহিলেন আমারই মুখপানে, মন্তব্যের আশায়। এবং এতগুলি অকাট্য যুক্তিকে পরাস্ত করা সাধ্যাত্মীর বিবেচনায় তা সত্যি। গোছের একটা নিরবয়ব মত প্রকাশ করিয়া তাড়াতাড়ি উঠিয়া পড়িলাম। সময়ও ছিল না, রবি খোকাকে আগলাইয়া বসিয়া আছে, আমি গেলে খাইতে আসিবে। কমলার ঘাড়ে রন্ধনশালার ভার, রোগীর ঘর অন্ধকার রাখিতে নাই, লাইটের তীব্র আলোটা সহনীয় করিয়া তুলিতে বাল্বের উপর একটি ছেঁড়া গেঞ্জি ঝুলাইয়া দিয়া খোকার বিছানায় আসিয়া বসিলাম এবং সেই আলো অন্ধকার দেয়ালটার পানে চাহিয়া জ্বরকাতর ছেলেটার গায়ে হাত বুলাইতে বুলাইতে হঠাৎ মনে হইল, ধুর ছাই, ফুলটা রাস্তায় না ফেলিয়া দিলেও হইত। খাইবার ওষুধ নয়, মাথায় একটু ঠেকানো মাত্র, কি এমন ক্ষতি বৃদ্ধি হইত। হাজার হোক মা কালীর নামটা করিয়াছিল যখন, অতটা গোয়ার্তুমি করা ঠিক হয় নাই। দুর্ভোগের আর শেষ নাই। 2-4 দিনের আড়াআড়িতে 3টি ছেলেই হামজোড়ে পড়িয়াছে। কোলেরটি তো বুকে সর্দি বসাইয়া রীতিমতো ভয় পাওয়াইয়া দিয়াছিল। একটু যদি সুরাহা হইল, সংসারের সনাতন জ্বালা শুরু হইয়াছে। বামুন ঠাকুর যেই আসিয়া দেখা দিল, চাকর পলাতক। ঝি ছুটি লওয়া অবধি 2 জনের কাজ সামলাইতেছিল। ননির শরীরে বেশি দিন সহিবে কেন,
হতভাগা কেরানির লোহা বাঁধানো শরীর নয় যে প্রয়োজন হইলে সরকারি কাজ সামলাইয়া একযোগে বামুন ঠাকুরের মহড়া দিত পিছপাও হয় না, টস্কায় না। ঠাকুরকে ঝিয়ের খবর লইতে পাঠিয়েছিলাম, দেখিয়া আসিয়া খবর দিল ঝিয়ের ভরসা করা বৃথা। তার সেই মেয়েটা মা অন্য অনুগ্রহ বর্ষণ করিয়াই ক্ষান্ত হন নাই, কোলে টানিয়া নিয়েছেন। মনটা ভারী দমিয়া গেল। মায়ের সঙ্গে প্রায়ই আসা যাওয়া করত মেয়েটি, দিব্য হৃষ্টপুষ্ট নিটোল শরীর। বিপদের উপর বিপদ। আপিসে আসিবার সময় দেখিয়া আসছি সংসারের প্রধান ভরসা বড় মেয়েটি র্যাপার মুড়ি দিয়া শুইয়াছে, সর্বাঙ্গে দারুণ বেদনা। টিফিন রুমে বসিয়া এইসব আলোচনাই চলিতেছিল। ডিপার্টমেন্টের সারদাবাবু আমাকে একান্তে ডাকিয়া বলিলেন, দেখুন নিখিলবাবু, আপনারা অবশ্য মানেন কিনা জানি না, তবে হাতে হাতে প্রত্যক্ষ ফল পেয়েছি বলেই বলছি। রাইটার্স বিল্ডিংয়ের সামনে একজন অবধূত বসেন, লক্ষ্য করে থাকবেন বোধহয়। ভারী সিদ্ধ পুরুষ, কামাখ্যা থেকে এসেছেন, গ্রহ শান্তি টান্তি অনেক কিছু জানেন। দুবেলা কাতার দিয়ে লোক দাঁড়াচ্ছে, কিছুই না হোমের বিভূতি কি একটু নির্মাল্য দিচ্ছেন, সেই যেন ডেকে কথা কইছেন। আমাদের পাড়া একটা ছেলে তো মশাই মরে বাঁচল, আমি নিজেও। সে যাক, ওর কাছে যান না একবার। হাসিয়া উড়াইবার কথা, কিন্তু কেন জানি না হঠাৎ রাগে দিশেহারা হইয়া স্বভাব বহির্ভূত চিৎকার বলিয়া উঠিলাম, কে সেই অবধূতানন্দ? হতভাগা জোচ্চোরটা, ভণ্ড বুজরুক, কামাক্ষার সাধনা নারদের ঢেকি, চুলোর ছাই। সত্য কথা প্রকাশ করিয়া ফেলিতেছিলাম প্রায়, শুধু পূর্বের প্রতিশ্রুতি স্মরণে আসায় থামিয়া গেলাম। সারদাবাবু আমার দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করিয়া ভারী গলায় কহিলেন, থাক থাক, খামোকা মেজাজ গরম করেন কেন? বিশ্বাস নেই, ভালো কথা, সৎপরামর্শ দেব বলেই ডেকেছিলাম। আচ্ছা, নমস্কার। ভারী অপ্রতিভ হইয়া গেলাম। সত্যই বটে, ভিতরের কথা জানা থাকিলে এই সম্পূর্ণ অভদ্রতা বলিয়া বোধ হইবে বই কি। ভাবিয়াছিলাম এসব গল্প বাড়িতে করিয়া কাজ নাই, কিন্তু বাঙালির স্বভাব ধর্ম, প্রেয়সীর কাছে সকল কথা না বলিলে ঘুম হয় না। হঠাৎ একসময় বলিয়াও ফেলিলাম। বলিয়া দেখি বিষম বিপদ। ভদ্রমহিলা সহসা কাঁদিয়া ফেলিয়া কাতর কণ্ঠে বলেন, কেন যে তোমায় এমন দুর্মতিতে ধরেছে ভগবানই জানেন। কে কি ছলে আসে কিছুই বলা যায় না। তাকে অগ্রাহ্য করা অবধি কিভাবে দিনগুলো কাটছে একবার হুঁশ করে দেখো দেখিনি। তাকে মানে সতীশকে? দগ্ধবধন, ভাগ্যহত প্রভৃতি চিরপরিচিত বিশেষণ নয়, তিনি। অতঃপর ভদ্রমহিলার পক্ষে যতটা করা সম্ভব তার ত্রুটি করিলেন না। মেয়ে মানুষ পরাধীন জাত, নিজের তো কিছু করিবার ক্ষমতা নাই, তাই মাঝরাতে ঘুম ভাঙাইয়া আমাকে সত্যবদ্ধ করিয়া লইলেন। সোজাসুজি চাওয়া নয়, অগত্যা পরদিনই সারদাবাবুর মারফত কামাখ্যা দেবীকে পাঁচশিকে পয়সা ঘুষ দিয়া স্বামী অবদানন্দের নিকট হইতে হোমের বিভূতি আনিয়া কমলির গায়ে মাখানো হইল। কিছুই নয়, ছেলে মানুষ, খাটাখাটুনির অভ্যেস নেই, কয়দিনের অতিরিক্ত পরিশ্রমে ইনফ্লুয়েঞ্জের মতো হইয়া থাকিবে, পরদিনই জ্বরটা ছাড়িয়া গেল। যাক, ভালো হইলেই ভালো। তা ভালো যখন আসে সকলেই একত্রে আসে। হঠাৎ কিনা বিনা চেষ্টায় সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে মেয়ের বিবাহ হইয়া গেল। সদ্য পাশ করা যে ছোকরা ডাক্তারটি রায় কোম্পানির ওখানে বসে, ছেলেদের অসুখে তাহাকে 2-4 বার ডাকিয়া আনিয়াছিলাম। শুনিলাম সেই অবধি বিনা ডাকে আরও আসিয়াছে নয়, আসিতেছে। কর্তার অজ্ঞাতসারে সংসারে যে কত ব্যাপার ঘটে। আরও শুনিলাম ইতিমধ্যে নাকি ছেলেমেয়েরা তাহাকে দাদা বলিতে শুরু করিয়াছিল, সম্প্রতি কমলা সে সম্বোধন ছাড়িয়াছে। তাহার ভাইয়েরা এখনো ছাড়ে নাই, পরে ছাড়িবে। ডাক্তার কমলা জননীকে মা ও উক্ত ভদ্রমহিলা তাহাকে বাবা বলিয়াছেন। কেহই কোনো অভ্যাস ছাড়েন নাই, ছাড়িবার প্রয়োজন আছে বলিয়াও মনে হয় না। আমার নিজের অবশ্য কোনো কালেই অভ্যাস ছিল না, শুধু ভদ্র সন্তানকে আপনি বলার অভ্যাসটা পাকা দেখার পর না ছাড়িলে বলিবে কি লোকে। বিবাহ বাড়িতে জনাকতক চেলা চামুণ্ডা সহ অবধূতা সময়ে আসিলেন নিমন্ত্রণ রক্ষা করিতে। কমলের বিবাহে আনিবার কথা তো ছিলই, ভালোই হইল, খোঁজাখুঁজি করিতে ব্যাগ পাইতে হইল না। গৃহিণী নিজেই গিয়াছিলেন নিমন্ত্রণ করিতে, তার নবলব্ধ বাবাটিকে কাণ্ডারি করিয়া। পাকা দেখার পর হইতে বাবার নিয়মিত আসার ব্যতিক্রম হইয়াছিল সত্য, কিন্তু ডাকিয়া পাঠাইলে সে স্বতন্ত্র কথা বই কি। তাছাড়া বড় ভালো ছেলে, আর ভারী অমায়িক কিনা। নিমন্ত্রণ ঘটিত ব্যাপারে নিজের অবশ্য প্রত্যক্ষ কোনো যোগ ছিল না, পরোক্ষে শুনিয়াছিলাম মাত্র, তাহার রদ করিবার উপায় নাই। তাহাকে চোখ কান বুজিয়া এড়াইয়া
যাওয়া ছাড়া উপায় কি? কিন্তু এড়াইব বলিলেই যদি সবসময় চলিত। কি একটা কাজে ব্যস্তভাবে বাড়ির ভিতর আসিয়া দেখি দালানে চেয়ার উপর বসিয়া তিনি এবং পদতলে গললগ্না কৃতবাসা মদীয় গৃহিণী তাহার অভয়চরণ মার্জনা করিয়া দিতেছেন। আমার সেই ভীষণ মুহূর্তের অবস্থা কল্পনা করিতে পারেন? বলিতে পারিলেন আমি কি করিলাম? পায়ের চটি খুলিতে উদ্যত হইলাম, চাবুক আনিতে গেলিলাম, 11 ইঞ্চি খান থিট হাতুড়ি লাঠস্বদী ধনঞ্জয়। পারিলেন না? আপনাদের অনুমান শক্তি অপ্রশংসনীয়। কোচার খুঁট গলায় জড়িয়া এদিক ওদিক চাহিয়া ঢিপ করিয়া এক প্রণাম ঠুকিয়া ফেলিলাম। বোঝো অবস্থা। এখানেই গল্পটি শেষ। ভারী মজার না? আর বাঙালি মধ্যবিত্ত পরিবারের যে মানে পুরো ডিটেলে বর্ণনা থাকে। আমি শুধু ভাবি এই গৃহিণীদের কথা। স্বামী কেরানির চাকরি করে, তার ৩টে কাজের লোক। একজন মানে পাচক, মানে রান্না করার কুক আছে, একজন ঝি যে বাসন মাজে, কাপড় কাচে। তখন ১৯০০ মানে স্বাধীনতার আগের কথা, ১৯৩৬ সাল উল্লেখ করা হয়েছে ওই সময়ে। তারপর আবার চাকর, মানে দোকানে যা, এটা নিয়ে আয়, সেটা নিয়ে আয়, ইস্ত্রিটা কর, এই সমস্ত। তো গিন্নি মহিলা করেন কি? এবং তখনকার দিনের গৃহিণীরা তো ছেলে মেয়েকে পড়াতেনও না, এদের পড়াশোনার জন্য আলাদা। তো ভদ্রলোকের কি অবস্থা, ওইটুকু আয়ে কত কিছু। এবং গিন্নিদের তারপরেও কি রোয়াব! ধন্য গৃহিণীরা। আমরা তো এই সুযোগ পাইনি ভাই। আর যারা বিদেশে থাকে তাদের প্রচুর কাজ করতে হয়, নিজেদের প্রচুর কাজ করতে হয়। আশা করি ভালো লেগেছে। এরকম মাঝে মাঝে অন্যদের গল্পও পড়ে শোনাবো। আজকে আশাপূর্ণা দেবী। আমার আরও প্রিয় বই সংকলন হচ্ছে গিয়ে প্রেমচাঁদ মুন্সির গল্প সংকলন। আর খুব প্রিয় হচ্ছে গিয়ে বিভূতিভূষণ মুখোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় বেশি পরিচিত। মুখোপাধ্যায় বলে একজন আছেন, উনি বিহারের লেখক। ওনার ছোট গল্পগুলি অত্যন্ত মানে ভীষণই মজার এবং হাস্য কৌতুকের। সেটা আমার ভীষণ প্রিয় বই। উনি আমার ভীষণ প্রিয় লেখক। উনার বই থেকেও পড়ে শোনাবো। আর আমার নিজের লেখা গল্প তো আপনারা শুনছেনই। সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।